সোয়াদ তার ছোট ভাইকেও ঈদের নামাজ পড়তে নিয়ে যাবে, তাই আমি ওকে লিফট পর্যন্ত এগিয়ে দিতে আসি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটা জানাতে সেকেন্ড ঈদ, তাই না পাপা? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। চলুন তাহলে আমরা ব্লগটি শুরু করি। মিউজিক শুনতে শুনতে ও একা ঘুমিয়ে যাবে। এখন আর আসলে শপিংয়ে যাওয়া তেমন একটা হয় না। ঈদের ঠিক একদিন আগে আমি এই ওয়াল মিররগুলো কিনেছি। সুন্দর এই বেডশিটটা বাংলাদেশ থেকে এনেছি, খুবই সুন্দর লাগছিল বেডশিটটা বিছানোর পরে। অ্যাট ফার্স্টে আমি বেডরুমটা গুছিয়ে নিলাম, যেহেতু ওরা নামাজ পড়তে গিয়েছে। ঈদে আমি যেই ডেজার্টগুলো তৈরি করতে চাই সেগুলো ঈদের 2 দিন আগ থেকেই বানানো শুরু করে দেই। সোয়াদকে যদি বলা হয় তুমি কোন মিষ্টি খেতে চাও, অ্যাট ফার্স্টে সে গোলাপ জামুনের কথা বলবে। এবার ঈদেও গোলাপ জামুন বানিয়ে নিলাম। সারা রাত ভিজিয়ে রেখে শিরার ভেতরে সকালবেলা একটা সার্ভিং ডিশে ঢেলে রেখে দিয়েছি। আর বিদ্যুতের তো প্রতি ঈদে দই লাগবেই, কারণ এটা বলা যেতে পারে আমার শ্বশুরবাড়ির একটা ট্র্যাডিশন। এবারও মিষ্টি দই বানিয়ে নিলাম সনাতন পদ্ধতিতে। লন্ডনের এক ক্যাফে আলিয়া ভাট মিল্ক কেক খেয়ে পুরাই ফিদা। ভাবলাম এবারের ঈদে আমিও না হয় এই ভাইরাল কেকটা তৈরি করে ফেলি। একদম সিম্পল ভ্যানিলা কেক বানিয়েছি চুলাতে। রেসিপিটা আপনারা যদি চান তাহলে অন্য ভিডিওতে আমি শেয়ার করতে পারি। কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে 1 কিলো দুধের ভেতরে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। কিছুটা গরম দুধ তুলে আমি জাফরানের কালারটা মিক্স করে নিয়েছি। এবার এই মিক্স করা দুধটাও দুধের ভেতরে দিয়ে দিব সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসার জন্য। দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিব। আপনারা যদি পাতলা রাখতে চান সেটাও করতে পারেন। আমি ভাবলাম যে একটু শাহি ভাব আনার জন্য কিছুটা গোলাপ জল দিই। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি মোটামুটি একটু দুধটা ঘন করে নিলাম। ঠান্ডা করে এবার আমি এটা কেকের উপরে দিয়ে দিব। তার আগে ঠান্ডা কেকটাকে অসংখ্য ছিদ্র করে নিব এই স্টিকটা দিয়ে। দেন আমি কেকের উপরে ঠান্ডা করে নেওয়া এই ঘন দুধটা দিয়ে দিচ্ছি এবং সারা রাত ফ্রিজে রেখে দিব। খুব বেশি ঘন করলে কিন্তু কেকের ভেতরে দুধটা ঢুকবে না। এবারের ঈদে আমার মেনুতে থাকছে কাবলি পোলাও। তার জন্য একটা মশলা তৈরি করে নিব। 2 টেবিল চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ কালো জিরা, 1 টেবিল চামচ এলাচ, 4টা কালো এলাচ, 1 টেবিল চামচ লং এবং কিছু দারুচিনি। হালকা একটু ভেজে নিব, তারপরে এগুলো আমি গুঁড়া করে নিব। আফগানি এই কাবলি পোলাওয়ে খুবই অল্প মশলা লাগে, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে 2 কিলোর মতো খাসির মাংস নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। একটা প্যানে হাফ কাপ রান্নার তেল, হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। আফগানিরা সাধারণত পুরো রান্নাটা ঘি দিয়েই করে থাকে, বাট আমি তেল ইউজ করেছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও রান্না করতে পারেন অথবা বাটার দিয়েও করতে পারেন। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা এমন কালার চলে আসলে আমি খাসির মাংসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে পুরো একটা আস্ত রানকে বেশ বড় বড় টুকরো করেও এই রান্নাটা করতে পারেন। আমি মিনিট 5 এভাবে মিডিয়াম টু হাই হিটে নেড়ে চেড়ে ভেজে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে কিন্তু। এই পর্যায়ে আমি খাসির মাংসের ভেতরে 2 লিটারের বেশি 2.5 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কেজি খাসির মাংসে আমি 1 কেজি চাল ইউজ করব, বাসমতি চাল ইউজ করব, তার জন্য আমি 2.5 লিটারের মতো পানি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেটার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলার আগুন বাড়িয়ে টকবগিয়ে বলক আসার পরে চুলার আগুনটা আমি কমিয়ে 1 ঘন্টার মতো খাসির মাংসটা রান্না করব।
কাবলি পোলাওয়ের মাংসটা কিন্তু খুবই সফট হতে হবে। ঈদের আগের দিন আমি মাংসটা কুক করে রেখেছিলাম। সকালবেলা যেহেতু আমি রান্নাটা কমপ্লিট করব, তাই এখানে 1 কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে কাবলি পোলাওটা গরুর মাংস দিয়েও করতে পারেন। সকালবেলা মাংসটা গরম করে নিলাম। এবার মাংসগুলো আমি তুলে নিচ্ছি। মাংস তুলে নেওয়ার পরে যেই স্টকটা ছিল সেটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, আর অবশিষ্ট এই মশলাগুলো ফেলে দিব। দেন প্যানে আমি স্টকটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 লিটারের মতো স্টক আছে, আর আমার চাল হচ্ছে 1 কেজি। তো 1 কেজি চালের জন্য 2 লিটার মাটন স্টক পারফেক্ট। আমি চালটা দিয়ে একটু নেড়ে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে চালের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রয়োজন নেই, উপরটাতে জাস্ট একটু এভাবে ছড়িয়ে দিব। লবণটা টেস্ট করে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। এভাবে একটু বলক আসার পরে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাশের চুলাতে আমি একটা প্যান বসিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে দিলাম। তারপরে আমি 4টা গাজর কুচি দিয়েছি। গাজর কুচিতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি এবং সামান্য একটু লবণ। একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। আর অন্যদিকে আমি কাবলি পোলাওটা জাস্ট একবার একটু নেড়ে দিয়েছি। খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই, তাতে চালটা ভেঙে যেতে পারে। বাকি যে মশলাটা ছিল সেটা আমি ঠিক এভাবে উপর দিয়ে ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। গাজরগুলো ভাজা হওয়ার আগ পর্যন্তই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গাজরটা তুলে আমি একই প্যানে 1/2 কাপের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটাও একটু ভেজে নিব ঘিয়ের ভেতরে। এবার আমি যেই মশলাগুলো ছিটিয়ে দিয়েছিলাম সেটা এক পাশে ঠিক এভাবে সরিয়ে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে ঘিয়ের ভেতরে ভাজা গাজর এবং হচ্ছে কিশমিশ। এর উপরে আবার আমি যেই মশলাটা এক পাশে রেখেছিলাম সেটা আবার ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর যতটুকু ঘি ছিল ভেজে নেওয়ার পরে সেটা ঠিক উপরটাতে এভাবে ছড়িয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। আমি কিছু টুনা ফিশের কাবাবও ভেজে নিলাম, সেই সঙ্গে কিছু রূপচাঁদা মাছ ফ্রাই করে নিব। আমার সঙ্গে সঙ্গে আমার সাদাত বেবিও ভয়েস দিচ্ছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। কাবলি পোলাওটা দমে বসিয়ে দিয়ে আমি মিল্ক কেকের জন্য ক্রিম তৈরি করে নিব। এখানে 200 গ্রামের মতো ক্রিম আছে, তো পুরাটাই আমি নিয়ে নিচ্ছি। ক্রিম তৈরি করার আগে আমি বিটারের কাঁটাটা আর হচ্ছে বাটিটা ঘন্টা 2 আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের এখানে আসলে বেশ গরম পড়ছিল। আর আমরা রেড ভেলভেটে যেই ক্রিম চিজটা ব্যবহার করি এটার টেস্টটা অনেকটা সেরকমই, তো সেটা নিয়ে নিচ্ছি কিছুটা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন, আমি আসলে মেপে নেইনি। তো এই পর্যায়ে আমি হচ্ছে মিষ্টির জন্য ব্যবহার করছি হচ্ছে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আর আমি যেহেতু কেকটা একটু ডিফারেন্ট টেস্টে তৈরি করছি তাই আমি হচ্ছে গোলাপ জল দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। সারা রাত কিন্তু আমি কেকটা ঘন দুধটা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি উপর দিয়ে ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর যতটুকু সম্ভব আমি একটু প্লেন সমান করে নেওয়ার চেষ্টা করেছি ক্রিমটা দিয়ে। আর উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, আর কিছু কাঠবাদাম। ব্যাস হয়ে গেল আমার মিল্ক কেক। এবারের ঈদের জন্য আমি এই ডেজার্টগুলো বানিয়েছি। যদিও সকালবেলা আসলে মিষ্টি আইটেমটা খাওয়া হয় না, তবে ঈদের দিন কিন্তু খেতে ভালোই লাগে। আর ইটালিতে যেহেতু কোরবানি ঈদের সময় একটু গরম পড়ে, আমরা ম্যাক্সিমাম কোরবানি ঈদেই সকালের নাস্তাতে দই চিড়া খাই। সোয়াদ তো নামাজ পড়ে এসেই একদম ঘুমিয়ে গেছে, কারণ একটু সকালে যেহেতু ঘুম থেকে উঠেছে। আমি আর বিদ্যুৎ নাস্তা খাবো। আর বিদ্যুতের আজকে অবশ্যই ছুটি নাই, কারণ আমাদের এখানে রবিবারে ঈদ হয়েছে। ইটালিতে আমরা এবার প্রথম কোরবানি দিচ্ছি। কোরবানির মাংসটা পেতে আমাদের আরও 2 থেকে 3 দিন সময় লাগে, তাই ঈদের দিন আসলে মাংসের কোনো ঝামেলা আমাদের ছিল না। এদিকে আমার কাবলি পোলাও হয়ে গেছে। সোয়াদ যেহেতু সকালে নাস্তা না খেয়ে ঘুমিয়ে গেছে, তো ও ঘুম থেকে ওঠার পরে আমি ওকে একবারেই দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। আর ও তো এমনি বিরিয়ানি জাতীয় খাবারটা খেতে খুব পছন্দ করে।
আর সাদা তো উঠে গেছে, আমারও সব কাজ শেষ। ভাইয়ার কোলে বসেছেন? ভাইয়ার কোলে? সাদা, তুমি তো আজকে তো আমার সাথে ঈদের নামাজ পড়তে যাও নাই তো? হ্যাঁ তাই তো। গিয়েছো ভাইয়ের সঙ্গে ঈদের নামাজ পড়তে গিয়েছো? না। হ্যাঁ যায় নাই? না, আমি আর বাবা গেলাম। তাই? সাদাত যায়নি কেন? সাদাত যে ঈদের নামাজ পড়তে যায় নাই, সাদাতের কি ঈদ হবে? হবে? দুই ভাই একসঙ্গে মিলে স্পাইডারম্যান দেখে। তোমার পেজ করে দেখছো নাকি ইউটিউবে দেখছো? ঈদ মোবারক। আপনাদের কেমন কাটছে? ফাইনালি সব কাজ শেষ করে আমি একটু রেডি হতে এলাম, রেডিও হলাম। ভাবতাম 5 মিনিট অন্তত বসবো, বাট ওই যে আমার সাদাত বেবি কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিভাবে ঈদের দিনটি কাটালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। যে কোনো খাবার আপনি যদি একটু টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে সার্ভ করেন, তাহলে দেখতে যতটা সুন্দর লাগে তার চেয়ে কিন্তু খেয়ে আরও বেশি তৃপ্তি লাগে। যদিও আমার ঈদের জন্য টেবিল ডেকোরেশন করার জন্য নতুন কোনো কিছু কেনাকাটা করা হয়নি, যা যা ছিল আগের সেটা দিয়ে আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছি। আসলে সাদাত বেবি এত ছোট, ওকে নিয়ে হুটহাট করে আমি শপিংয়ে যেতে পারি না। এবার ঈদের দিনে আমি দুজন ভাবিকে ইনভাইট করেছিলাম, হয়তো শুধুমাত্র লিপি ভাবি আসবে, আরেক ভাবি আসতে পারছেন না, ওনার বাসায় অনেক গেস্ট আসবে। বিদ্যুতের কিছু কলিগ আসার কথা ঈদের পরে, আর আমি আসলে ঈদের 1 উইক আগ থেকেই অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই খুব বেশি ঝামেলা করিনি ঈদের দিন। লিপি ভাবি আসলেও ওনার সঙ্গে কোলাকুলি করলাম। আমার ছেলে তো খুবই মন খারাপ করে ঈদের দিন কোনো গেস্ট না আসলে। রোজার ঈদে আমার বাসায় কোনো গেস্ট আসেনি, সোয়াতের ভীষণ মন খারাপ ছিল। বাচ্চাদের আগে খেতে দিয়েছি, এরপরে হচ্ছে আমি আর লিপি ভাবি গল্প করতে করতে খেলাম। আসলে গেস্ট আসলে ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সবাইকে ডেজার্ট সার্ভ করব, তার জন্য আমি ফ্রিজ থেকে কেকটা বের করে কেটে নিচ্ছিলাম। বাংলাদেশে যখন ছিলাম অনেক কেক বানানো হতো, বাট এখানে এসে আর বানাই না, কারণ সোয়াদ তো চকলেট এবং ক্রিম দেওয়া কোনো কেকই খেতে পছন্দ করে না। আরিফ কয়বার নিছো? কেক কয়বার নিছো বাবা? কেকটা খেতে ভীষণ মজার ছিল। আলিয়া ভাট শুধু শুধু মিল্ক কেকের প্রেমে পড়ে যায়নি। সব বাচ্চাগুলো চেটে পুটে খেয়েছে, বাট আমার ছেলে খায়নি। ও ওর পছন্দের গোলাপ জামুন খেয়েছে। তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটু নিচে এলাম, ছবি তুললাম, কারণ আমরা কোথাও ঘুরতে যাইনি। মঙ্গলবারে গরুর ভট, কলিজা এবং মাংস হাড়সহ প্রায় 20 কেজির মতো আমরা ভাগে পেয়েছি। তো বিদ্যুৎ কাজে থেকে বেরিয়ে সে মাংস টাংস এগুলো এনে নিজেই কাটে। ও যেদিন থেকে আর্ন করে সেদিন থেকে এই পর্যন্ত কখনোই নিজের টাকার দেওয়া কোরবানির মাংস স্পর্শ করার সৌভাগ্য তার হয়নি, কারণ সে যেহেতু ইটালি থাকতো। তো খুব এনজয় করেছে, সোয়াতেরও খুব ভালো লেগেছে। আর আমার নিজের কাছেও মনে হয়েছে এবার আমরা সত্যি সত্যি মনে হচ্ছে ইটালিতে কোরবানি ঈদ করেছি। তবে যদি সব আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে ঈদটা করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আমি একটু কাটা মশলা দিয়ে 2 কেজির মতো গরুর মাংস রান্না করেছি, আর হচ্ছে 4-5 কেজির মতো হচ্ছে একটু ঝাল করে রান্না করেছি। ভেবেছিলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট এতগুলো রেসিপি একটা ভিডিওতে দিলে ভিডিওটা বেশ বড় হয়ে যায়, আর এত বড় ভিডিও আসলে সবাই দেখতে চায় না। তো দেন আমি মোটামুটি হাতের কাজ শেষ করে ভাবলাম ভটগুলো পরিষ্কার করে ফেলি। পরে অবশ্যই ভটটা আসলে ক্লিন হতে চায় না, আর এটাই ছিল আমার জীবনের প্রথম ভট পরিষ্কার করা। বুধবারে আমাদের বাকি মাংসগুলো চলে আসে। বুধবারে বিদ্যুতের ছুটি ছিল, তো আমরা অ্যাট ফার্স্টে যাদের যাদের মাংসগুলো দিব, আসলে এখানে এখন যারা আছে তারাই আমাদের আত্মীয়র মতো, তাদেরকে আমরা মাংসগুলো দেওয়ার জন্য প্যাকেট করে ফেললাম, বাকিগুলো আমরা আমাদের ফ্রিজে রেখে দিলাম। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া।
সবার কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো। কে কোথা থেকে আমার ব্লগটি দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।